আরে শিখদো বাবাজি, গুড মর্নিং টমবয়। গুড মর্নিং আঙ্কেল, কেমন আছেন? আপনি কি কোথাও যাচ্ছেন? আমি তো ভালোই আছি। আর হ্যাঁ, আমি আজ চলে যাচ্ছি লন্ডনে। আবার কবে দেখা হবে কে জানে। কিন্তু তোমার কি অবস্থা? আর এই বিউটিফুল রোজ লেডিটা কে শুনি? ও, ও মায়া, আমার সামনের ফ্ল্যাটেই থাকে। আর মায়া, ইনি তৌহিদ মির্জা আঙ্কেল, মনে আছে নিশ্চয়ই? মায়ের সেদিন ছাদের রাতের কথা মনে পড়ল। সেদিন ইনি হয়তো ছাদে এসেছিল। লোকটি দেখতে স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু তার কেন যেন অদ্ভুত লাগছে। মায়াও মির্জার সাথে কথাবার্তা বলল, তবে মায়ার বিষয়টা আরো অদ্ভুত লাগতে শুরু করে যখন সে লোকটিকে তার পুরো নামটা বলে। শুরু থেকেই মির্জা কথা বলার পাশাপাশি মায়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, আর কি যেন ভাবছিল। এর অবশ্য কারণ আছে। মায়ের মুখে কালো মাস্ক পরা ছিল। কালকে ঘটনার কারণে আর গোসল করার সময় পায়নি, তাই রাতে সিক্ত চলে যাওয়ার পর গোসল করে নিয়েছিল। তবে মাঝ থেকে ঠান্ডা লেগে গিয়েছে, আর বারবার হাঁচি আসছে বিধায় লিফটে থাকা অবস্থায় মাস্কটা পরে নেয়। এর জন্য লোকটি মায়াকে ঠিকভাবে দেখতে পাচ্ছে না। মির্জার এমন হাব ভাব খুব সহজে বুঝে যায় মায়া। লোকটির এমন করে দেখে মায়া জিজ্ঞেস করলো, আঙ্কেল, এনি প্রবলেম? ও আচ্ছা, তোমার পুরো নামটা একটু বলবে? মেহরিনী চৌধুরী মায়া। মায়ের নাম শুনে লোকটির মাঝে মৃদু কম্পন দেখতে পেল মায়া। তবে ব্যাপারটা সিক্ত চোখ এড়িয়ে গেল। এদিকে মির্জা মায়াকে আর কিছুই বলল না। সিক্ত আর তাকে সোজা বিদায় জানিয়ে চলে গেল। শেষের দিকে সিক্ত ঠিক বুঝতে পারল না আঙ্কেলের হলোটা কি। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সময়ের বেগ স্রোতের প্রবাহের মতো। দেখতে দেখতে প্রায় 2.5 মাস কেটে গিয়েছে। এই 2.5 মাসে আবার ঘটে গিয়েছে অনেক কিছুই। কেউ জড়েছে নতুন প্রণয়ের বন্ধনে, আবার কেউ ছুটেছে কাউকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায়। যার কাউকে পাওয়ার তীব্র তৃষ্ণা কেড়ে নিয়েছে রাতের ঘুম। মায়া, সানা আর হিমা 3 জনে মিলে ভার্সিটির ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। 3 জন বললে ভুল হবে, কারণ মায়া বরাবরের মতোই নিজের অ্যাসাইনমেন্ট গুলো দেখছিল, কোনো ভুল আছে কিনা, থাকলে সমাধান করতে হবে কিনা। আর এদিকে সানা আর হিমা মায়ের সামনে বসে গল্প করছিল, আবার মায়ের দিকে তাকিয়ে কানে কানে কি যেন ফিস ফিস করে কথা বলছিল। মায়ের নজর তার ফাইলের দিকে হলো। তার নজরের তীক্ষ্ণতা থেকে এসব ছোটখাটো বিষয় রেহাই পাওয়া বড়ই মুশকিল। মায়া ঠিকই বুঝতে পারলো তারা দুজনেই নতুন কোনো ফোন দিয়াচ্ছে। এরই মাঝে হঠাৎ সাদাফের আগমন। আজকে সাদাফের পরনে একটা নেভি ব্লু কালারের টি শার্ট, সাথে সাদা প্যান্ট, পায়ে স্নিকার্স, আর চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করা। আজকের সাদাফ আর 1.5 মাসের আগের সাদাফের মাঝে প্রায় আকাশ পাতাল তফাৎ সৃষ্টি হয়েছে। আগের সাদাফকে দেখে যেন এক ফর্সা ত্বকের আদলে থাকা শান্তশিষ্ট সাদাসিধা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হিসেবে, কিন্তু এখন যেন তার পুরোই উল্টো। সাদাফ বলতে গেলে সিক্তর চেয়েও হয়তো বেশি ফর্সা। দুজনকে বরাবরই ধরা যায়, কারণ সিক্ত অতিরিক্ত ফর্সা থাকলেও সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়ানো, কাজ আর নিজের অযত্নের কারণে তার গায়ের রং কিছুটা ময়লা হতে শুরু করেছে। তবে পুরুষ মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় তার কাজে, এবং বরং সুন্দর চেহারায় নয়। সে যাই হোক, আজকাল সাদাফও সিক্ত আর তিহানের মতো জিমে যাওয়া শুরু করেছে। তার বডি, হাতের মাসলসও অনেকটা সিক্তদের মতো হওয়া শুরু করেছে। এই পরিবর্তন হঠাৎ করে বা নিজের শখে সাদাফের মাঝে জাগেনি। বেচারা দিন রাত এসব পরিশ্রম করছে তার জীবনে আসা প্রথম প্রিয়তমার জন্য। যদিও সানায়া তাকে এসব ব্যাপারে কখনোই বলেনি, কিন্তু সাদাফ এসব নিজে থেকে করতে চায়। এসব দেখে মাঝে মাঝে সানায়ারও প্রচন্ড বিরক্ত লাগে। যতই হোক, সানায়া মেয়েটা সত্যি অনেকটা রকচটা স্বভাবের। তবে সাদাফের এই বিজলি পোকা কিংবা সানাইড মেয়েটাকে বেশি পছন্দ। হ্যাঁ, সানায়া আর সাদাফি এই নতুন প্রণয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে, যদিও তাদের মতে এই ব্যাপারটা তারা ছাড়া কেউ জানে না। তবে মায়া আর সিক্ত বিষয়টা প্রথমেই ধরে ফেলেছে। এদের সামনে এদেরই ফ্রেন্ড এসব করবে, আর তারা জানবে না, এটা যেন অসম্ভব। তবে তারা জেনেই কিছু বলছে না, কারণ তারা চায় সাদাফ কিংবা সানায়া যখন নিজে থেকে তাদেরকে বিষয় বলবে, তখনই এই বিষয় নিয়ে না হয় কথা বলা যাবে। আসলে সাদাফ কিংবা সানারা দুজনেরই তাদের মাঝে সম্পর্কটা অন্য সবার মতো প্রপোজ কিংবা ঢাকঢোল পিটিয়ে দুজন দুজনকে জানায়নি। শুধু দুজনের কথার মাঝে যা একটু প্রণয়ের আভাস ভেসে উঠেছে। সানা বেশিরভাগ সময় চটে থাকে আর বোকা বোকা কথা বলে, আর এসবই যেন সাদাফের বেশি ভালো লাগে। পুরুষ যখন তার প্রথম প্রণয়ে আসক্ত হয়, তখন প্রেমিকার খারাপ স্বভাবগুলোই তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয়ের তালিকায় চলে যায়। সাদাফ এসে সানায়ের দিকে বাঁকা চোখে তাকিয়ে মুচকি এক হাসি দিয়ে বলল, আরে তোমরা এখানে? আমি তোমাদের কখন থেকে খুঁজছি। ওরা ভেবেছিল মায়া বা হিমা বিষয়টা খেয়াল করবে না, কিন্তু মায়া ঠিকই তার আর চোখে দেখে নিয়েছে। এদিকে আবার হিমাও ব্যাপারটা মনে মনে আন্দাজ করেছে। হিমা আর সানায়া যেহেতু একই সাথে একই ফ্ল্যাটে থাকে,
তাই মনের ভিতরে এইটুকু সন্দেহ জাগাটা স্বাভাবিক। সাদাফের কথার উত্তরে হিমা উত্তর দিল, ভাইয়া, আমাদের কষ্ট করে খোঁজার কি দরকার ছিল? আপনি তো জানেনই আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি। সেটাই তো, আমি ভাবলাম আজ হয়তো অন্য কোথাও থাকবে। সে যাই হোক, তোমাদের দুজনের থেকে আমার কিছু কথা আছে। কোন দুজন ভাইয়া? তুমি আর সানায়া। মায়া তো কাজ করছে, ওকে আর বিরক্ত না করি। এমনিতেও তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। সাদাফের আমতা আমতা করতে দেখে সানায়া আর হিমা বুঝতে পারলো ঘটনা অন্য কিছু, যা মায়াকে জানানো যাবে না। এদিকে মায়া সবই বুঝতে পারছে, কিন্তু না, তাদের দিকে তাকাচ্ছে না কিছু বলছে। আবার হঠাৎ কি যেন ভেবে সাদাফকে ভড়কে দিতে মায়া না তাকিয়ে বলল, ভাইয়া, আমার কাজটাও কিন্তু তেমন গুরুত্বপূর্ণ নয়। আপনি চাইলে। না না, তুমি তোমার কাজ আরামসে করো, কোনো প্যারা নেই। মায়া বুঝেও না বোঝার ভান করে বলল, ওকে। এদিকে সাদাফ হঠাৎই বলে উঠল, এই তিহানটা আবার কই? ওকে সেই কখন আসতে বলেছে, এখনো আসেনি। দেখি, ফোন দিচ্ছি। তিহানের নাম শুনতে মৃদু কেঁপে উঠল হিমা। অদ্ভুত শিহরণে হঠাৎ সারা শরীর জেগে উঠল। স্থির হয়ে বসে থাকা আর সামর্থ্যটাও যেন হারিয়ে ফেলেছে। এটা তো নতুন কিছু নয়, এই কয়েক মাসে এমনটা তো প্রতিনিয়ত হয়েছে। তবুও বারবার হিমা নিজেকে সর্বোচ্চ কন্ট্রোল করার চেষ্টা করেছে। আর কেউ না হোক, মায়া যদি আন্দাজ করতে পারে তো সব শেষ। এই কয়েক মাসে মায়াকে ভালো করে চিনে ফেলেছে সে। মায়ের চোখে একবার কোনো সুতো পড়লেও হয়তো পুরো শাড়ির কারখানা বের করে ফেলবে। হিমা সানায়া একসাথে থাকলেও হিমা আর কোনো কিছুই সেভাবে লক্ষ্য করেনি, আর হিমাও বাহিরে থাকা অবস্থায় নিজের অনুভূতি প্রকাশ করেনি। সবসময় নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েছে, নয়তো এই পাগল মেয়ে তিহানের স্মরণে যে কত রাত নিজে নিজে গল্প করেছে, তিহানের ভালো লাগার দিকগুলোর কথা ভেবে হেসেছে, আর তিহানের মেয়েদের সাথে অতিরিক্ত মেলামেশা কিংবা বাজে স্বভাবের কথা ভেবে কত রাত যে নিজের অশ্রু বিসর্জন দিয়েছে। তার সবচেয়ে বড় কষ্ট, সে মনে করে সে যাকে তার মন দিয়েছে সে কখনোই তার হবে না। মূলত হিমা তিহানের যোগ্যই মনে করছে না, আর তিহানকে ভুলতেও পারছে না। সে প্রথম থেকে কেন জানি তিহানের প্রতি তার ভালো লাগা কাজ করত। তিহানের অফুরন্ত সৌন্দর্যের চেয়ে ওর কথা বলা, হাঁটা চলা কিংবা অন্য যে কোনো কিছু প্রতি হিমা দুর্বল হয়েছে। কিন্তু সে আর মেয়েগুলোর মতো সুন্দর নয়। তিহান যেসব মেয়েদের সাথে মেশে তারা অনেক সুন্দরী। অন্যদের সাথে নিজেকে এসব বিষয়ে তুলনা করায় সে এখন নিজেকে তিহানের যোগ্য মনে করে না, বরং ভাবছে তিহান তাকে কখনোই গ্রহণ করবে না। কথায় আছে, কেউ যখন নতুন প্রণয়ে আসক্ত হয় তখন সে তার নিজের ব্যক্তিত্ব ভুলে নিজেকে তাচ্ছিল্য করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। আর সে যদি হয় কোনো ইন্ট্রোভার্ট ব্যক্তিত্ব সম্পন্ন কেউ, তাহলে তো কোনো কথাই নেই। না সে নিজের কথাগুলো প্রিয় মানুষের কাছে প্রকাশ করতে পারে, আর না পায় তার প্রিয় মানুষটাকে। বাকি জীবন যার কেটে যায় প্রিয় মানুষের বিরহে। হিমা ছোটবেলা থেকে অতিরিক্ত চঞ্চল স্বভাবের নয়, আর একদম চুপচাপ স্বভাবেরও নয়। ও হলো ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়ে, যারা সহজে কারোর সাথে মেশে না, আর যাদের সাথে মিশে যায় তারাই তার দুনিয়া হয়ে যায়। সারাদিনের সব বকবক তাদের সাথেই হয়। হিমাও ঠিক তেমন, তার যত গল্প বকবক সব মায়া আর সানায়ার সাথে। এদিকে তিহানের ফোন দেওয়ার পরপরই তিহান এসে তাদের মাঝে উপস্থিত হয়। এসে সবার সাথে মোটামুটি কথাবার্তা শেষে হিমার দিকে তাকিয়ে দেখে হিমা হয়তো কোনো ঘোরের মধ্যে রয়েছে। তিহান হাসতে হাসতে হঠাৎ হিমাকে কিছু জিজ্ঞেস করলে হিমা চমকে ওঠে। তার চিন্তা ভাবনার মাঝে তিহান যে কখন এসেছে কে জানে। কি হিমা, কই থাকো তুমি? বলো তো, যখনই দেখি তখনই মনে হয় তুমি কি যেন ভাবতে থাকো। তিহানের কথা শুনে হিমা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। আজ তিহান তার সাথে কথা বলছে, এটা ভেবে যেন তার মনের মাঝে শীতল শিহরণ বয়ে গেল। আর আজ আবারও নির্ঘুম কাটবে তার তিহানের ভাবনা চিন্তায়। এদিকে হুট করে পাশে ফিরতেই দেখে মায়া তার দিকে তাকিয়ে আছে। সে তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে হাসতে হাসতে বলল, তেমন কিছু না ভাইয়া, সামনে পরীক্ষা, আর আমি তো মায়ার মতো এত পড়ি না। এখন পরীক্ষার আগে টেনশন করে দিন পার করছি। হিমার কথা তিহান শুনে হাসতে হাসতে বলল, তোমার দেখি আমার মতো অবস্থা, তবে আমি তোমার মতো কোনো টেনশন নেই না। যা হবার হবে, আমি সবসময় চিল মোটে। তিহানের কথা শুনে পাশ থেকে সাদাব বলল, তোরে পাশ করানোর দায়িত্ব তো আমার। কোন কপালে যে তোর সামনে সিট আমার পড়েছে কে জানে। বন্ধুর জন্য এতটুকু করবি, আবার খোঁচাও দিবি? যা, নেক্সট টাইম পরীক্ষায় তোর খাতা নিয়ে লিখবো, দেখি কি করিস। কথা শেষ করে তিহান হাসতে লাগলো। মুহূর্তে ওসব আলোচনার সমাপ্তি ঘটলো। এদিকে হিমা একবার আর চোখে মায়ের দিকে তাকিয়ে দেখে মায়া এসব কোনো কিছুর মাঝে নেই। এদিকে সবাই নানা গল্প আলাপ করছিল, তবে মায়া পুরো মনোযোগ গল্পে দিতে পারছিল না। সে তার ফাইল চেক করতে ব্যস্ত।
এদিকে আবার গল্প আলোচনার মাঝে বারবার আর চোখে তিহান সানায়াকে দেখে যাচ্ছে, যেটা কেউ তেমন লক্ষ্য করছে না কিংবা কারো চোখে পড়ছে না। তিহান আগের চেয়ে মেয়েদের সাথে বেশি মেলামেশা করাটা ছেড়ে দিয়েছে। অনেক বছর ধরেই সে এসবের সাথে রয়েছে, কিন্তু এখন তার এসব কেন জানি আর ভালো লাগে না। হুট করে এক শুভ্র আচ্ছন্নের আদলে থাকা নারীর মায়ায় ফেসে গিয়েছে সে। সানায়াকে সে অন্য সব মেয়েদের মতো সৌন্দর্য দেখে পছন্দ করলেও ধীরে ধীরে তার অনুভব করে সানায়া শুধু কোনো মোহ নয়, বরং অন্য কিছু, যাতে তার মাঝে সানায়াকে পাওয়ার তীব্র ইচ্ছে জাগে। অন্য সবার মতো সাদাফ আর সানায়ার বিষয়টি সেও জানে না, তবে জানার পরও তার মনে আশাকে শেষ করে ফেলবে এমন ছিল তিহান নয়। এবার যদি তার জীবনের সত্য প্রণয়ের আভাস আসে, তবে সে সেটা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি। ছোটবেলা থেকে নিজের সব ইচ্ছেই পূরণ হয়েছে তার। তাদের মাঝে অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর সাদাব বলে উঠল, অনেক হয়েছে, যে জন্য ডেকেছি সেটা তো জানিসই, তাহলে চল ওদিকটাই যাই। আর মায়া কাজ করছে তো, ওকে ওর মতোই থাকতে দেই। সাদাফের কথা মতো সবাই উঠে মায়ের থেকে প্রায় অনেকটা দূরে চলে যেতে লাগলো। মায়া আর এসব বিষয়ে মাথা ঘামালো না। ওরা চারজন মিলে গাছের একটা বড় গাছের নিচে গিয়ে গোল হয়ে বসলো। এরপর ওদের আলোচনা শুরু হলো। গাছটা মায়া যেখানে বসেছে তার পিছনে অবস্থিত। মায়াকে কিছু দেখতে হলে পিছনে ফিরে দেখতে হবে, কিন্তু মায়ার এসবে এখন কোনো আগ্রহ নেই। সে কাজ করার পাশাপাশি অন্য কিছু নিয়ে ভাবছে। সেদিন মায়া ঘটনাটা ঘটানোর পর সেখানে অনেক পুলিশ ইনভেস্টিগেশন করে, কিন্তু তেমন কোনো প্রমাণ হাতে পায় না যাতে বোঝা যায় ঘটনাটা কে ঘটিয়েছে। দূরের রাস্তায় কালো সন্ধ্যার দিকে মূলত মায়া যখন ওই জায়গায় যায়, তখন একটা সিসিটিভি ক্যামেরায় ওর বাইক সহ কিছু অংশের ফুটেজ পেল, তা ছিল অস্পষ্ট। আর ইয়াশাও যেহেতু ওখানে কোনো ভালো কাজ করতো না, তাই সে আর তার বাবা ঠিক করে যেন বিষয়টি মিডিয়া পর্যন্ত না গড়ায়, তাহলে তাদেরই বদনাম হবে। তাই পুলিশকেও না করে যেন ঘটনাটি নিয়ে আর কোনো ইনভেস্টিগেশন না করা হয়। এদিকে ইয়াসহ কারোরই কিছু মনে ছিল না যে তাদেরকে আসলে কে মেরেছে। সেদিন অনেকের অবস্থায় গুরুতর ছিল, তবে কেউ সেদিন মারা যায়নি। আর যখন তারা হসপিটালে জ্ঞান ফিরে পায়, তখন তাদের গতকালকে সন্ধ্যার পরের ঘটনা মনে নেই। এই কাজটা মূলত মায়েরই এক কলা কৌশল। ইয়াসদের গ্যাংদের জন্য প্রতি রাতেই নানা খাবার কিংবা ড্রিঙ্কস ওখানে পাঠানো হতো, আর এই সুযোগটা মায়া কাজে লাগায়। মায়া সুযোগ করে ওদের জন্য যে ড্রিঙ্কস পাঠানো হতো তাতে কিছু কেমিক্যাল মিশিয়ে দেয়, যা খাওয়ার পর একবার কেউ ঘুমিয়ে গেলে কিংবা জ্ঞান হারালে, এরপর যখন সে দীর্ঘ সময় পর জেগে ওঠে, তখন সে পূর্ববর্তী সকল কিছুই ভুলে যায়।